গুড ইভিনিং এভরিওয়ান। সো আগের দিন আমরা হেটারোস্কেটাসিটি নিয়ে পড়ছিলাম। তো আজকে আমি চাইছি যে ওই টপিকটাকে হেটারোস্কেটাসিটির টপিকটাকে আরেকটু এক্সপ্যান্ড করা এবং এক্সটেন্ড করা। অ্যান্ড আমরা আজকে কিছু পসিবল মোড টেস্ট অফ হেটারোস্কেটাসিটি অ্যান্ড সাম মোর রেমেডিয়াল মেজার্স এবং আমরা 2 SLS এর ব্যাপারেও আজকে একটু ডিসকাস করব। সো বেসিক্যালি আজকে আমরা যে জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে যে একটা টেস্ট দিয়ে, যেটার নাম হচ্ছে হোয়াইটস টেস্ট। হোয়াইটস টেস্ট অফ হেটারোস্কেডাস্টিসিটি। হেটারোস্কেডাস্টিসিটির এই টেস্টটা খুবই একটা পাওয়ারফুল টেস্ট এবং এটা অনেক সফটওয়্যারেও এগুলো দেওয়া থাকে। আর বিভিন্ন সফটওয়্যার, বিশেষ করে ইভিউজে এই টেস্টটার সম্বন্ধে অনেক কিছু বলা আছে, বা বলা নেই মানে হচ্ছে যে এই টেস্টটা ইভিউজেও আছে। মানে যখন বা কোনো রকম যদি তোমরা রিগ্রেশন রান করো, দেন তোমরা পরে চেক করে দেখতে পারো যে হোয়াইটস টেস্ট দিয়ে আদৌ ডেটাটার মধ্যে হেটারোস্কেডাস্টিসিটি আছে কি নেই। সো বেসিক্যালি আগে আমরা একটা মডেল ধরে নিই যে yi is equals to beta naught plus beta 1 xi বা x1i plus beta 2 x2i plus residuals। ঠিক আছে। সো বেসিক্যালি এটা যদি আমাদের মডেল হয়, তাহলে আমরা প্রথম স্টেপে কি করবো, আগে মডেলটাকে এস্টিমেট করবো। দ্য মডেল মডেল হ্যাজ টু বি এস্টিমেটেড। ওকে, কি করে করব? বাই ওএলএস। আমরা ওএলএস দিয়ে কি করবো, মডেলটাকে এস্টিমেট করবো। ঠিক আছে, মডেলটাকে এস্টিমেট করার পর আমরা রেসিডুয়ালস পাবো, যেটাকে বলা হবে আমাদের এস্টিমেটেড রেসিডুয়ালস। সেটার নাম দিলাম আমি ইআই, দ্যাট ইজ ইকুয়ালস টু দিস। ক্লিয়ার? এই স্টেপটা আশা করি ক্লিয়ার, কারণ এটা আমরা জানি আমরা ওএলএস যখনই অ্যাপ্লাই করি তখনই ফার্স্টে এস্টিমেটেড স্কোয়ার রেসিডুয়ালস বার করতে হয় এবং আমাদের এস্টিমেটেড রেসিডুয়ালসটা বার করা যেতে পারে। দেন এইটা করার পর আমরা যেটা করব, একটা অক্সিলিয়ারি রিগ্রেশন মডেল রান করব ইন রেসপেক্ট টু দিস এস্টিমেটেড রেসিডুয়ালস। তার মানে হবে ইআই ইআই সমান সমান গামা নট প্লাস গামা 1 ইন্টু এক্স 1i প্লাস গামা 2 ইন্টু এক্স 2i প্লাস gamma 3 into x 1i square plus gamma 4 into x 2i square plus gamma 5 into x 1i x 2i plus ui। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মডেল। এবং এই মডেলটাতে আমরা এই মডেলটার রেসপেক্টে আমরা দুটো হাইপোথিসিস তৈরি করবে। একটাকে বলা হয় তোমার নাল হাইপোথিসিস, সেটা জানো সবাই। সো নাল হাইপোথিসিসটা হবে অল গামাস আর ইকুয়ালস টু 0। ঠিক আছে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান গামাস আর নন জিরো। ওকে, সো আমরা এখান থেকে এইটার বেসিসে আমরা হাইপোথিসিস ফর্ম করব এবং হাইপোথিসিস ফর্ম করার পর আমরা ডিসাইড করব যে কি মানে আলটিমেটলি হেটারোস্কেডাসিটি আছে কি নেই। সো প্রথম যদি এটা অ্যাকসেপ্টেড হয়, তাহলে এটাকে বলা হয় তোমার হোমোস্কেডাসিটি। আর দ্বিতীয়টাকে বলা হয় হেটারোস্কেডাসিটি।
বুঝে গেল? এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে একটু মুছে নিই এই জায়গাটা। অন দ্য বেসিস অফ দিস আমরা কি করব, আর স্কোয়ার ফাইন্ড করব। এই যে অক্সিলিয়ারি ইকুয়েশনটা যেটা আছে, obtain the r square of the auxiliary regression. ওকে, আমরা কি করব, এই অক্সিলিয়ারি রিগ্রেশনের আর স্কোয়ারটাকে তৈরি করব, দেন ln স্ট্যাটিস্টিক তৈরি করব, ln স্ট্যাটিস্টিক n ইনটু আর স্কোয়ার। আমরা আগের দিন পড়েছিলাম এই প্রসেস দিয়ে আমরা কি করি, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার স্ট্যাটিস্টিক্সটাকে তৈরি করি, এবং এটার ভ্যালুস হচ্ছে n হচ্ছে তোমাদের নাম্বার অফ অবজারভেশনস, এবং আর স্কোয়ার হচ্ছে তোমার এই যে এই মডেলটা আর স্কোয়ার। এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমরা ডিসিশন কিভাবে করব, যদি ক্যালকুলেটেড ভ্যালু অফ দ্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার স্ট্যাটিস্টিক ইজ গ্রেটার দ্যান দ্য ট্যাবুলেটেড ভ্যালু, তাহলে আমরা কি করব, h1 অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, তার মানে বুঝতে পারবো যে ডেটাটার মধ্যে হেটেরোস্কেডাস্টিসিটি আছে। বুঝে গেল? এই প্রসেসটা দিয়ে করব, এবং হচ্ছে যে এই জিনিসটা, এই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এটা কি ফলো করে, ফলোস কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, কি ফলো করে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এবং কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি হবে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা হবে, এখানে যেহেতু আমার কাছে অক্সিলিয়ারি ইকুয়েশনে দেখো কতগুলো আছে কোএফিসিয়েন্টস, 1 2 3 4 6টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। কিন্তু এখানে হবে, এখানে দেখো কতগুলো কোএফিসিয়েন্টস আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। সো এখানে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম with degrees of freedom 5। তার মানে হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন যেটা, বা অক্সিলিয়ারি রিগ্রেশন ইকুয়েশনের যতগুলো কোএফিসিয়েন্টস থাকবে তার থেকে একটা কম হবে। কারণ কি, এখানে যে ট্রেন না, এটাকে যে ড্রিফট টার্মটা যেটা আছে সেটাকে অ্যাভয়েড করবে, মানে সেটাকে মাইনাস করবে। এবার বেসিক্যালি হচ্ছে এখানে আমি 5টা কেন নিলাম, এখানে দেখো একটা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালুসগুলো, সেকেন্ড হচ্ছে তাদের স্কোয়ারসগুলো, এবং তাদের ক্রস টার্মসগুলো। তো এখানে যদি আমার মডেলে এক্সাইজ যদি দুটোর জায়গায় 3টে থাকতো, তখন কি হতো, একটা তো x1i, তারপর একটা তো x2i, তারপর একটা তো x3i, তারপর একটা তো x1 স্কোয়ার, তারপর একটা তো x2 স্কোয়ার, তারপর একটা তো x3 স্কোয়ার, তারপর টার্মটা হতো x1 x2, তারপর একটা x2 x3, তারপর x1 x3 হতো, দিয়ে তারপর x1 x2 x3, তার মানে এতগুলো ভেরিয়েবলস হতো সেকেন্ড মডেল। ক্লিয়ার? বুঝে গেল? এই প্রসেসটা দিয়ে তোমাকে ডিটারমাইন করতে হবে যে হেটেরোস্কেডাসিটি আদৌ আছে কি নেই, এবং তার ডিসিশন হবে কিন্তু এইটার বেসিসে, যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারের ভ্যালুটা ইজ গ্রেটার দ্যান ট্যাবুলেটেড ভ্যালু অর নট। যদি কম হয় তার মানে কি ডেটাটা হোমোস্কেডাস্টিক, বা ডেটার মধ্যে কোনো হেটেরোস্কেডাসিটি নেই, সো আমাদের কোনো প্রবলেমও নেই। বোঝা গেল এই জায়গাটা? এরপরে আমরা আরেকটা টেস্ট সম্পর্কে আজকে পড়াশোনা করবো, সেটাকে বলা হয় গোল্ডফিল্ড কোয়ান্টাম টেস্ট। সো গোল্ডফিল্ড কোয়ান্টাম টেস্ট বা গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট বলে, এটা আমি এক জায়গায় শুনেছিলাম, তাই এরকম ভাবে বলাটা শিখেছি, যদিও অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। সো বেসিক্যালি ফর্মুলা না, নামটাই লিখি, গোল্ডফিল্ড কোয়ান্ট গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট তৈরি হয়েছিল 1965-এ বাই টু ইকোনোমেট্রিশিয়ান বা স্ট্যাটিস্টিশিয়ান, হোয়াট এভার ইউ সে। ফার্স্ট হচ্ছে তার নাম গোল্ডফিল্ড, সেকেন্ড হচ্ছে কোয়ান্ট। স্যার গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট কখন অ্যাপ্লাই করা হয়, যখন
কোনো পার্টিকুলার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে সাসপেক্ট করা হয় যে এই ভেরিয়েবলটার জন্যই কিন্তু তোমার হেটেরোস্কেডাস্টিসিটি হচ্ছে। সো বেসিক্যালি গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট বলে যে যদি আমরা কখনো আইডেন্টিফাই করতে পারি যে পার্টিকুলার এক্সাইজগুলোর জন্য বা পার্টিকুলার এক্সাইয়ের ভ্যালুগুলোর জন্য যে আমাদের এই হেটেরোস্কেডাস্টিসিটির প্রবলেমটা হচ্ছে, তখন আমরা এই টেস্টটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কীভাবে করব? প্রথমে হচ্ছে আমাদের দুটো নাল হাইপোথিসিস ফর্ম করতে হবে। তার আগে একটা জিনিস আছে, গোল্ডফিল্ড বলছে যদি এরকমটা হয় যে হেটেরোস্কেডাস্টিসিটি আছে এবং এটাকে অ্যাজিউম করা হয় যে ভ্যারিয়েন্স অফ দ্য রেসিডুয়ালস ইন দ্য মডেল আর proportional to the explanatory variable xi, তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার এটা কিরকম ভাবে করব? আমাদের নাল হাইপোথিসিস এই মডেলের হচ্ছে যে ভ্যারিয়েন্স অফ ইজ ইকুয়ালস টু যদি সিগমা স্কোয়ার হয় তাহলে হোমোস্কেডাস্টিসিটি আরেকটা হচ্ছে alternative hypothesis, variance of this residuals given or given xi, that means of a variance of epsilon I by xi is equals to যদি sigma square I মানে vary করছে with observation, তখন হচ্ছে heteroscedasticity। ঠিক আছে, এবার এটা আমরা কিভাবে করব, সলভ করব। সো বেসিক্যালি এই স্টেপটা করতে গেলে বা এই টেস্টটাকে করতে গেলে এইটার জন্য 5টা স্টেপ আছে। সো বেসিক্যালি বলছে যে ফার্স্ট স্টেপে হবে যে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন ভেরিয়েবলটার জন্য ডিস্টারবেন্স টার্ম যেটা আছে সেটার ভ্যারিয়েন্সটা কিন্তু ফ্লাকচুয়েট করছে। মানে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন পার্টিকুলার এক্সপ্লেনেটরি ভেরিয়েবল ভ্যালুসের জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে। সেকেন্ড স্টেপে হবে কি, আমাদের র ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সেকেন্ড স্টেপ 2 তে বলছে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ দ্য ডেটা ইন অ্যাসেন্ডিংটা অনেকে বুঝতে পারবেন, তাই আমি সোজা করে লিখছি ইনক্রিজিং অর্ডার, মানে পরপর ছোট থেকে বড় সাজানো। দেন কি করব, স্টেপ 3 তে কাট সাম সেন্ট্রাল অবজারভেশনস, সেন্ট্রাল অবজারভেশনস গুলো ধরো এখানে, মানে এবার এখানে এটা কিরকম ভাবে হবে। সো বলছে সেন্ট্রাল অবজারভেশনস ইকুয়ালস টু 8 হবে যদি n হয় 30। মানে গোল্ডফিল্ড কোয়ান্ট এটা সাজেস্ট করে গেছে যে নাম্বার অফ অবজারভেশনস যদি 30 হয় তার মানে হচ্ছে আগে কি করব, আগে আমরা আইডেন্টিফাই করে নেবো কোন পার্টিকুলার ভেরিয়েবলটার জন্য প্রবলেমটা হচ্ছে এবং সেটাকে আইডেন্টিফাই করার পর পুরো ডেটা সেটটাকে কিন্তু এক্সাইজের রেসপেক্টে ছোট থেকে বড় সাজাবো, বা জেনারেলি আমরা ছোট থেকে বড় মানে ইনক্রিজিং অর্ডার এ সাজাবো। যদি n এর সাইজ মানে নাম্বার অফ অবজারভেশনস যদি 30 হয়, ক্লিয়ার, যদি 30 হয় তার মানে মধ্যেখানের 8টা অবজারভেশনসকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এবার ডিলিট করার পর আমরা কি করবো, স্টেপ 4 এ চলে যাবো। স্টেপ 4 এ কি করব, এবার মুছে যে জায়গাটা, স্টেপ 4 এ আমরা দুটো সেপারেট রিগ্রেশন রান করব। স্টেপ 4 রান টু সেপারেট রিগ্রেশন। ঠিক আছে, দুটো সেপারেট রিগ্রেশন রান করব। ফর একটা হবে তোমার ফার্স্ট
n minus c by 2 observations and last n minus c by 2 observations, মানে for first and last n minus c divided by 2 observations এর জন্য। ক্লিয়ার? এই স্টেপটা করব। এই স্টেপটা করার পর আমাদের 5 নম্বর স্টেপ হবে compute RSS for both the regressions. আমি ধরে নিচ্ছি প্রথম n-c/2 অবজারভেশনস এর জন্য তো আমাদের RSS বেরিয়েছে RSS1 আর পরের জন্য বেরিয়েছে RSS2। ক্লিয়ার? এরপর 6 নম্বর স্টেপ, সরি আমি ভুল বলেছি, এরপরে আরো একটা স্টেপ অ্যাড হবে। সেই স্টেপটাতে আমাদের একটা এফ স্ট্যাটিস্টিক তৈরি করতে হবে। সেই এফ স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা হবে RSS2 by degrees of freedom 2 by RSS1 by degrees of freedom 1। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে বলছেন যে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো কি কি হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম হবে degrees of freedom 1 is equals to n minus c by 2 minus k। পরেরটা তো হবে degrees of freedom 2 is equals to n minus c by 2 into minus k। তাহলে বেসিক্যালি দুটোর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু একই হবে। এবার কথাটা হচ্ছে যে n minus c by 2 এবং n minus c by 2 আমাদের যদি একটু মনে থাকে কি হবে, এইখানে কিন্তু আমাদের নাম্বার অফ প্যারামিটারস এস্টিমেটেড ইন দ্য মডেল, মানে এই যে দুটো রিগ্রেশনে রান করছি, প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডমটা ক্ষেত্রে প্রথম রিগ্রেশনে যেটা রান করছি সেখানে ডিগ্রিজ অফ মানে নাম্বার অফ প্যারামিটারস যেটা এস্টিমেট করেছি সেটা হবে a। এটা ফর সেকেন্ড মডেলে এখানে হবে নাম্বার অফ প্যারামিটারস। এবার হচ্ছে যেহেতু নাম্বার অফ অবজারভেশনস একই এবং আমি রিগ্রেশন লাইন করব, তো এখানে আমি দুটো কে লিখেছি। অ্যাকচুয়ালি লেখা উচিত জেনারেলি k1 k2 করে, বাট যেহেতু এখানে একটা ডেটা সেটে y এর একটা ভ্যালু থাকবে, x এর একটা ভ্যালু থাকবে, ধরো আর x2 একটা ভ্যালু, x3 একটা ভ্যালু, এরকম রয়েছে। এবার ধরো এখানে একটা অবজারভেশন হয়েছে, এটা ধরো সেন্ট্রাল জায়গা, সেখান থেকে আমি এইটাকে অফ করে দিলাম যে এটার উপর একটা রিগ্রেশন রান করলাম, এটার উপর একটা রিগ্রেশন রান করলাম। তাহলে নাম্বার অফ প্যারামিটারস এস্টিমেটেড ইন দ্য মডেল দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা হবে না, দুটোর ক্ষেত্রে সমানই হবে। সো আশা করি ডিগ্রিজ অফ ফ্রিডম কি আছে বোঝা গেছে। এবার হচ্ছে যে এই এফ স্ট্যাট যেটা আছে ক্যালকুলেটেড, এবার যেটা হয় ক্যালকুলেটেড এফ স্ট্যাট এর ভ্যালু যদি ট্যাবুলেটেড ভ্যালু থেকে ট্যাবুলেটেড এফ এর ভ্যালু at degrees of freedom df1 df2 এর থেকে বেশি হয়, তাহলে আমরা কিন্তু বলে দেব যে হেটেরোস্কেডাস্টিসিটি আছে, তার মানে h1 accepted। ক্লিয়ার? আর যদি উল্টোটা হয়, কম হয়, দেন আমরা বলবো কি বলবো যে হোমোস্কেডাস্টিসিটি আছে ডেটাটার। বোঝা গেল? এটা হচ্ছে গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এই জায়গাটা থেকে একটু মুছে দিয়ে আমি একটুখানি ফার্দার একটু রেমিডিয়াল মেজার্সের দিকে যাব, যেটা আগের দিন আমি বলছিলাম বা বলতে মোস্ট প্রবাবলি শেষ করেছিলাম যে জায়গাটা, সেটা হচ্ছে যে জিএলএস এর ব্যাপারে বলছিলাম। সো আমি একটু স্টার্ট করব যে রেমিডিয়াল মেজার্স, যদি আমরা এরকম জেনে থাকি যে রেমিডিয়াল মেজার্স গুলো কি কি হতে পারে, যে ধরো এরকম হয়, যদি আমরা জানতে পারি যে একটা মডেল রয়েছে, ধরো yi is equals to beta naught plus beta 1 x1 I plus
বিটা টু এক্স টু আই প্লাস এপসাইলন আই। এটা হচ্ছে আমাদের মডেল। ক্লিয়ার? সেটা তুমি এক্সটেন্ড করতে পারো এন নাম্বার অফ কেসেস এর ক্ষেত্রে, এখানে আই হবে। সো এন কে ভেরিয়েবল মডেল, কে খানা তুমি এক্সপ্লোরেটরি ভেরিয়েবল দিতে পারো। তো যদি বলা হচ্ছে যে আমরা যদি বুঝতে পারি যে সিগমা স্কোয়ার আই মানে যেটা হচ্ছে হেটেরোস্কেডাস্টিসিটি, যে ভ্যারিয়েন্স অফ এপসাইলন আই is equals to sigma square I, and this value is equals to sigma square যেটা হচ্ছে constant variance into তোমার xi বা x1i এরকম। ঠিক আছে? এই ক্ষেত্রে কি করবো, বা ধরো একটা আমি এটাকে একটুখানি চেঞ্জ করে দিই, z করে দিই, মোট জেনারেল z1i। ক্লিয়ার? বা আরো আরো জেনারেল করে দিলে জেড আই, মানে জেড হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার ডিফারেন্ট ভ্যালুস এর জন্য এই ভ্যারিয়েন্সটা চেঞ্জ হচ্ছে। তো এই রকম যেরকম যদি আমরা বুঝতে পারি, এর ক্ষেত্রে আমাদের রেমিডিয়াল মেজার্স কি হবে, আমরা কি করব, প্রথম স্টেপটাতে এই মডেল, এটা কি হেটেরোস্কেডাস্টিক একটা মডেল বা নন স্পেরিক্যাল মডেল, এটাকে আমরা হোমোস্কেডাস্টিক করব। কিভাবে করব, আমরা এই ডিভাইড দ্য এন্টায়ার মডেল, আমি এটার নাম দিলাম 1, এন্টায়ার মডেলটাকে আমি কি করব, zi দিয়ে ভাগ করব। ডিভাইড দ্য এন্টায়ার মডেল বাই zi, মানে হচ্ছে বিটা নট ইন্টু 1 বাই zi প্লাস বিটা 1 ইন্টু x1i বাই zi প্লাস বিটা 2 ইন্টু x2i বাই zi প্লাস এপসাইলন আই বাই zi। ক্লিয়ার? তা আমি দিয়ে দিলাম এই yi বাই zi ইজ ইকুয়ালস টু yi স্টার বিটা নট, এটাকে ধরো নাম দিয়ে দিলাম, এটা যেমন আছে তা, বিটা নট বাই zi এরকম, প্লাস বিটা 1 ইন্টু, আচ্ছা এখানে না আমি একটুখানি দেখতে সুন্দর লাগে বা আরো বেটার বোঝার জন্য আমি এখানে প্যারামিটার টার্মটাকে ওমিট করে দিচ্ছি। ক্লিয়ার? সো প্যারামিটার টার্মটাকে ওমিট করে দেওয়ার পর তার মানে আমার কাছে থাকবে এইটা, যে বিটা 1 ইন্টু এক্স 1i স্টার প্লাস বিটা 2 ইন্টু এক্স 2i স্টার প্লাস এপসাইলন আই স্টার। ঠিক আছে? এইটা is equals to this, this is equals to this, and this is equals to this। এবার যদি এই মডেলটা আমি যে তৈরি করলাম, এটা কি হোমোস্কেডাস্টিক? হ্যাঁ কি না? এটা আমরা দেখি, ভ্যারিয়েন্স অফ এপসাইলন আই স্টার কি হবে, এক্সপেকটেশন অফ epsilon I minus expectation of epsilon I এর মধ্যে স্টার হবে তার হোল স্কয়ার। সো বেসিক্যালি এটা হবে এক্সপেকটেশন অফ, যদি আমি বাদ দিই এই জিনিসটা কিন্তু জিরো হয়ে যাবে। দেখো এক্সপেকটেশন অফ epsilon I স্টার is equals to expectation of epsilon I by zi, এবং expectation of epsilon I is equals to 0। তো সো বেসিক্যালি যেটা হবে এক্সপেকটেশন অফ এপসাইলন আই স্টার, এটা হোল স্কয়ার হয়ে যাবে, বা এটা হোল স্কয়ার মানে অ্যাকচুয়ালি ভেতরের মধ্যে স্কয়ারই হবে। সো বেসিক্যালি এখানে থাকবে z1 স্কয়ার। ঠিক আছে? আর উপরে এটা থাকবে দিস ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ, এক্সপেকটেশন এর আমরা লিখে নিই এপসাইলন আই বাই zi, এটা স্কয়ার। ঠিক আছে? এবং দেখো এটাকে আমি লিখতে পারি, এটার তলায় থাকবে zi স্কয়ার এবং এক্সপেকটেশন অফ এপসাইলন আই তার হোল স্কয়ার, বা এটাকে লিখে দিই এটা
এটা মানে তো এটা একই না। সো বেসিক্যালি এখানে থাকবে যে ওপরে থাকবে কি সিগমা স্কোয়ার আই বাই জেড আই তার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এখানে না আমি একটু ভুল লিখেছি, এইখানটাতে একটু স্কোয়ার হবে, ঠিক আছে? যদি ভ্যারিয়েন্স অফ দিস ইজ লাইক দিস, দেন আমরা কি করব? তখন আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবো। আমি আসছি ওটা যদি হয় তখন কি করব। সো বেসিক্যালি এটা হবে কি সিগমা স্কোয়ার ইন্টু জেড আই স্কোয়ার বাই জেড আই তার স্কোয়ার। এটা কেটে গেল, তার মানে হচ্ছে সিগমা স্কোয়ার। তার মানে কি আমাদের এই নতুন যেই মডেলটা হলো বা এই যে মডেলটা হলো, এই মডেলটা কিন্তু তোমার হোমোস্কেডাস্টিক হয়ে গেল। ঠিক আছে, আশা করি। এরপর আমি আর একটুখানি যদি এই স্পেসিফিকেশনটাকে চেঞ্জ করি, আমরা যদি বুঝতে পারি যে ভ্যারিয়েন্স অফ দিস এরর টার্ম ইজ জাস্ট লাইক দিস, আমরা যেটা আগে অ্যাজিউম করেছিলাম, একটুখানি ওই জায়গাটা দেখে নিই। আমি যেহেতু রেকর্ড করছি, এতক্ষণ বলা হয়ে গেছে, তাই আর চেঞ্জ করতে চাই না। সো যদি এরকম হয়, এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমরা এন্টায়ার মডেলটাকে জেড আই দিয়ে ভাগ করে দেবো। সো বেসিক্যালি ওয়াই আই বাই রুট ওভার জেড আই, হ্যাঁ রুট ওভার জেড আই দিয়ে ভাগ করবো। সেখানে হবে বিটা ওয়ান ইন্টু এক্স ওয়ান আই বাই জেড আই রুট ওভার অফ জেড আই প্লাস বিটা টু ইন্টু এক্স টু আই বাই রুট ওভার অফ জেড আই প্লাস এপসাইলন আই বাই রুট ওভার অফ জেড আই। এটা আমাদের নতুন ট্রান্সফর্ম মডেল হবে, আমি দেখিয়ে দিলাম। y star is equals to beta 1 x i1 star plus beta 2 into x 2i star plus epsilon I star। বোঝা গেল? এরপর আমরা কি করব? আমরা একটু দেখে নিই যে আমরা এই ট্রান্সফরমেশনটা করলাম, যে নিউ ট্রান্সফর্ম মডেলটা আদৌ কি হোমোস্কেডাস্টিক হলো না হেটেরোস্কেডাস্টিক হলো। এটা দেখে নিই। ভ্যারিয়েন্স অফ epsilon I is equals to expectation of epsilon I তার হোল স্কয়ার। এখানে কিন্তু স্টার হবে দুটোর ক্ষেত্রে, সরি একটু ভুল হয়েছে, একটু দেখে নিও। এইটা হবে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াবে যে এক্সপেকটেশন অফ, মানে এইটা মানে কি এক্সপেকটেশন অফ এই এপসাইলন আই স্টার মানে হচ্ছে যে আমরা কি ধরেছিলাম, এপসাইলন আই স্টার মানে হচ্ছে এটা এপসাইলন আই বাই রুট ওভার জেড আই তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে উপরে থাকবে এক্সপেকটেশন অফ এপসাইলন এইটা, আর তলায় থাকবে জেড আই। সো এই ক্ষেত্রে কি হবে, উপরে জায়গাটা চলে আসবে। দেখো এখানে আমরা জানতাম যে এটা আসবে জেড আই ডিভাইডেড বাই জেড আই, এটা কেটে গেল, আমাদের মডেলটা কিন্তু হোমোস্কেডাস্টিক হয়ে গেল। দেখো মানে হচ্ছে আমি এখানে বোঝাতে চাইছি যে কখনো তোমরা এস্টিমেট করে দেখো যে মডেলটার মধ্যে দেখা যাচ্ছে যে হেটেরোস্কেডাস্টিসিটি আছে, তো সেই ক্ষেত্রে সবসময় ইট ইজ নট নেসেসারিলি যে তুমি কিন্তু জিএলএস অ্যাপ্লাই করবে অথবা 2SLS অ্যাপ্লাই করবে। তুমি কিন্তু এইটাও এই স্টেপ দিয়ে ট্রান্সফর্ম করে মডেলটাকে কিন্তু হোমোস্কেডাস্টিক বা স্ফেরিক্যাল মডেলে ট্রান্সফার করে নিতে পারো। বোঝা গেল? এবার বলছে সিমিলারলি যদি তোমাকে বলা হয় যে জিনিসটা যদি এরকম হয়, ভ্যারিয়েন্স অফ এপসাইলন আই ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার এক্স আই হয়, এক্স ওয়ান আই হয়, তাহলে কি করবে? এই জায়গাটাতে কি করবে, রুট ওভার অফ এক্স আই মানে হচ্ছে কি যেই পার্টিকুলার ভেরিয়েবলটার সাথে রিলেশন আছে সেই যদি এরকম থাকে লিনিয়ার, মানে এটা সিগমা স্কোয়ার একটা কনস্ট্যান্ট টার্ম ইনটু দিস, তার মানে এটা একটা লিনিয়ার রিলেশন, তাই তো?
সো সেই ভেরিয়েবলটার রুট করে পুরো এন্টায়ার মডেলের যে ভেরিয়েবলসগুলো আছে তাকে ভাগ করে দেবে। আর যদি নন লিনিয়ার রিলেশনশিপ থাকে, এরকম থাকে, তখন কি করবে? তখন এটা স্কোয়ার করবে, বা স্কোয়ার মানে হচ্ছে যে অ্যাকচুয়াল ভেরিয়েবলটা দিয়ে, ধরো আমি এখানে লেফট হ্যান্ড সাইডে লিখে দিচ্ছি x1i দিয়ে পুরো মডেলটাকে ভাগ করে দেবে, ঠিক আছে? দেন তাহলে দেখবে আলটিমেটলি এই যে মডেলটা যেটা আছে সেটা কিন্তু তোমার হোমোস্কেডাস্টিক হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে আশা করি আমি যে কথাটা বললাম। সো বেসিক্যালি আমি একটু করে দেখাই যে ধরো এরকম দেখা গেছে যে এটা যদি আমাদের মডেল হয় এবং সিগমা স্কোয়ার আই সমান সমান দেখাচ্ছে সিগমা স্কোয়ার ইন্টু x1 আই। আমি কি করবো? পুরো মডেলটাকে, বা ধরো স্কোয়ার দিয়ে শুরু করলাম, এরকম রয়েছে। এরকম যদি থাকে তখন কি করবে? পুরো এন্টায়ার মডেলটাকে আমি x1 আই দিয়ে ভাগ করব, ঠিক আছে? এটা দিয়ে পুরো মডেলটাকে ভাগ করলাম। এবার একটু চেক করে নিই, ধরো এই মডেলটার এই জায়গাটা এরকম হলো y i স্টার প্লাস বিটা x1 i স্টার প্লাস বিটা 2 x2 i স্টার প্লাস এপসাইলন i স্টার। দেখিনি মডেলটা হোমোস্কেডাস্টিক হলো কি হলো না? ভ্যারিয়েন্স অফ এপসাইলন i স্টার সমান সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এপসাইলন i স্টার তার স্কোয়ার সমান সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এপসাইলন i স্কোয়ার বাই x1i তার স্কোয়ার। তার মানে এখানে থাকবে কি x1i স্কোয়ার, আর ওপরে থাকবে কি এক্সপেকটেশন অফ এপসাইলন i স্কোয়ার। তার মানে হচ্ছে বেসিক্যালি সিগমা স্কোয়ার x1i স্কোয়ার বাই x1i তার স্কোয়ার, এই দুটো কেটে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকবে কি সিগমা স্কোয়ার। তার মানে কি হলো? মডেলটা কিন্তু হোমোস্কেডাস্টিক হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল এই জায়গাটা? এরপর আজকে যে টপিকটা শুরু করব, আমি ভেবেছিলাম যে 2 SLS করাবো, তো এই টপিকটা করানোর পর একবার 2 SLS এ যাবো আমরা, 2 স্টেজ লিস্ট স্কোয়ার বলে, সেটা একটা টেকনিক। অ্যান্ড সেটা মোস্ট প্রবাবলি GLS কেও বলা হয়, ইট ইজ আ 2 SLS টেকনিক। সো বেসিক্যালি ওটা আমরা পরে করব, কিন্তু আজকে আমি এখন যেই টার্মটা বা টপিকটা একটু শুরু করতে চাই সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় অটো কোরিলেশন। অটো কোরিলেশন কি? অটো কোরিলেশন দেখো, আমরা যখন যে কোনো একটা মডেল ধরো y i is equals to beta x xi বা x beta y is equals to x beta plus epsilon, তাই তো? এটা আমাদের মডেল, যেখানে আমরা জানি এক্সপেকটেশন অফ epsilon is equals to 0, variance of epsilon I is equals to sigma square। এটা হচ্ছে কি হোমোস্কেডাস্টিসিটি। আরেকটা হচ্ছে, আমরা আরেকটা জিনিস ধরি, কোভ্যারিয়েন্স অফ EI EJ is equals to 0। এটাকে আমরা প্রপার্টিটার নাম দিয়েছিলাম নো অটো কোরিলেশন, তাই না? নো অটো কোরিলেশন প্রপার্টিটার নাম দিয়েছিল, তাই তো? অটো কোরিলেশন কথাটা হচ্ছে যদি সাকসেসিভ এরার টার্মসগুলো মধ্যে কোরিলেশন থাকে, বা ইফ দ্য সাকসেসিভ random error terms are related among themselves in either in a positive direction or in a negative direction, then we can conclude the presence of autocorrelation problem।
এবার হচ্ছে অটো কোরিলেশন, তার মানে যদি অটো কোরিলেশন থাকে তাহলে কি হবে, দেখো যদি অটো কোরিলেশন এক্সিস্ট করে তাহলে আমরা লিখবো এক্সপেকটেশন যদি এইরকম থাকে, দেখো হোমোস্কেডাস্টিসিটি রয়েছে বাট দিস ইজ নট ইকুয়াল টু 0, দেন জিনিসটা হয়ে যাবে হোমোস্কেডাস্টিসিটি প্লাস অটো কোরিলেশন, তার মানে অটো কোরিলেশন, তার মানে যদি এই জিনিসটা, তার মানে কি বলবো, এই প্রপার্টিটাকে বলা হয় অটো কোরিলেশন প্রপার্টি, যেখানে সাকসেসিভ র্যান্ডম এরর টার্মস গুলোর মধ্যে কিন্তু একটা কোরিলেশন আছে, কোভ্যারিয়েন্স, অ্যাকচুয়ালি কোভ্যারিয়েন্স থেকে কিন্তু কোরিলেশন তৈরি হয়, তো এখানে আমি কোভ্যারিয়েন্স দিয়ে লিখেছি। যাই হোক, এটাকে বলা হোমোস্কেডাস্টিসিটি, এটা একটা স্পেরিক্যাল প্রপার্টিস। যদি আবার এরকম হয়ে যায় তার মানে কি হবে, দেখো সিগমা স্কোয়ার হয়ে আই হয়ে যায়, তার মানে হেটেরোস্কেডাস্টিসিটি প্লাস অটো কোরিলেশন রয়েছে, তার মানে হচ্ছে এখানে হয়ে যাবে হেটেরোস্কেডাস্টিসিটি প্লাস অটো কোরিলেশন মডেল। এই দুটো দিস টু আর এক্সাম্পলস অফ নন স্পেরিক্যাল মডেল, যেটা আমি আগের দিনকে একদম প্রথমে বলেছিলাম। আর যদি এই জিনিসটা থাকে তার মানে হয়ে যাবে অনলি হেটেরোস্কেডাস্টিসিটি, মানে যদি একটা মডেলে হেটেরোস্কেডাস্টিসিটি আছে বাট নো অটো কোরিলেশন, তখন তাহলে কি থাকবে, সেই মডেলটার মধ্যে শুধু হেটেরোস্কেডাস্টিসিটি আছে। তাহলে আমি জিনিসটা তোমাকে দেখালাম যে বেসিক্যালি হচ্ছে দেয়ার আর 3 টাইপস অফ নন স্পেরিক্যাল মডেল। তার মধ্যে প্রথমটা কি, অনলি হেটেরোস্কেডাস্টিসিটি, যেটা একটু আগে আমরা ডিসকাস করছিলাম, হেটেরোস্কেডাস্টিসিটি আইডেন্টিফিকেশন। একটা হচ্ছে হোমোস্কেডাস্টিসিটি থাকে কিন্তু অটো কোরিলেশন প্রবলেমটা থাকে, যেটা এর আগেরটাতে দেখালাম। তার মানে হচ্ছে যে ভ্যারিয়েন্সটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু এখানে কোভ্যারিয়েন্সটা উইল নট ইকুয়ালস টু বি 0, এবং যদি সেটাই হয় তার মানে কি হবে, অটো কোরিলেশন প্রবলেম আছে। আর একটা থার্ড কি, হেটেরোস্কেডাস্টিসিটিও হতে পারে এবং অটো কোরিলেশনও থাকতে পারে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে যে নন স্পেরিক্যাল মডেলে 3 রকমের প্রপার্টিজ। এবার হচ্ছে যে অটো কোরিলেশন সম্বন্ধে আমি এতক্ষণ বলছিলাম, সেটা হচ্ছে যে এই অটো কোরিলেশন প্রবলেমটা মেইনলি দেখা যায় টাইম সিরিজ ভেরিয়েবলের ক্ষেত্রে, যেখানে y যে ভেরিয়েবলটা দ্যাট ইজ আ টাইম সিরিজ ভেরিয়েবল। ঠিক আছে, টাইম সিরিজ ভেরিয়েবল মানে যে এই যে yt is equals to xt বিটা ইন্টু এপসাইলন টি, এটা হচ্ছে মডেল, মানে কি টাইম পয়েন্টস এর রেসপেক্টে কিন্তু ভ্যালুস গুলোকে কালেক্ট করা হচ্ছে। ক্লিয়ার? টাইম সিরিজ ভেরিয়েবল ম্যাক্সিমাম টাইম দেখা যায়, কিন্তু অনেক সময় ক্রস সেকশনের ক্ষেত্রেও দেখা যায়। অনেক রকম কেসেস আছে যে যদি ধরো সবার মানে ক্রস সেকশনাল মানে কি, তোমার ওই ফিল্ড ওয়ার্কের ডেটা, তাই না, ফিল্ড ওয়ার্কের ডেটা তো সবার জায়গা যদি ইনকাম ডিস্ট্রিবিউশনটা সেম হয় এবং সবার ইনকাম প্যাটার্ন এবং ইনকাম স্ট্রাকচার যদি সেম হয়, দেন তাহলে আলটিমেটলি একই জন যে প্রবলেম ফেস করবে আর একজন সেই একই প্রবলেম ফেস করতে। সো বেসিক্যালি এরকম জিনিস থাকলেও কিন্তু অটো কোরিলেশন প্রবলেম ক্রস সেকশনাল ডেটাতেও দেখা যায়, বাট মেইনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে টাইম সিরিজ ভেরিয়েবলের মধ্যে বা টাইম সিরিজ ডেটার মধ্যে। ক্লিয়ার? এবার হচ্ছে মানে অটো কোরিলেশন জিনিসটা কেমন হয়। অটো কোরিলেশন জিনিসটা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এই যে এপসাইলন টি মানে হচ্ছে, ধরো টি হচ্ছে আজকের টাইম পিরিয়ড। আশা করি তোমরা ডিফারেন্স ইকুয়েশন জানো। ডিফারেন্স ইকুয়েশন মানে হচ্ছে যে আজকের ভ্যালু ইজ যদি এরকম হয় রো ইন্টু এপসাইলন টি মাইনাস 1 প্লাস ইউ টি। ঠিক আছে, আজকের যে শকটা is dependent upon yesterday's shock with some random disturbances. Clear? এবার এই ইউটি যেটা where আচ্ছা এখানে লিখে দিই, expectation of ut is equal to 0
ভ্যারিয়েন্স অফ ইউটি ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার, ইউ দিয়ে দিলাম, এটা কনস্ট্যান্ট আছে। আরেকটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ ইউটি আবার ইউটি ইউটি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু বা টি মাইনাস আই ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের যে মডেলের র্যান্ডম এরর টার্মটা সেটাও ইজ আ ফাংশন অফ ইটসেলফ বা ইটস ল্যাগড ভ্যালুস। বোঝা গেল আশা করি। এই যে কোভ্যারিয়েন্স এই জিনিসটাকে অনেক সময় আমরা এরকম ভাবে লিখি, এক্সপেকটেশন অফ ইউটি মাইনাস আই ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এবার কথাটা হচ্ছে যে দেখো, আমি আজকে এটা পুরোটা যাব না, আজ আমি একটু ছোট্ট করে দেখাবো জিনিসটা। তো এই প্রপার্টিস গুলো তো লিখবে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে দেখো, এটা রো এখানে যেমন আছে, যদি এইটা ফরম্যাট হয় তাহলে গতকালের ভ্যালুটা কি হবে? এপসাইলন টি মাইনাস ওয়ান এর ভ্যালুটা হবে রো ইন্টু এপসাইলন টি মাইনাস ওয়ান প্লাস ইউ টি মাইনাস ওয়ান। তাহলে আমি এটা এখানে লিখতে পারি rho epsilon t minus 1 plus ut minus 1 plus ut। দেখো তো জিনিসটা এরকম হবে না, rho স্কোয়ার epsilon t minus 1 plus rho ut minus 1 plus ut। ঠিক আছে, তারপরের টার্মটা কি হবে? তার মানে গতকালের আগের দিনের ভ্যালুটা কি হবে? রো স্কোয়ার ইন্টু রো এপসাইলন টি মাইনাস টু প্লাস ইউ টি মাইনাস টু প্লাস রো ইউ টি মাইনাস ওয়ান প্লাস ইউ টি। তার মানে এরকম ভাবে চলতেই থাকবে, ইনফাইনাইট একটা প্রসেস আমরা তৈরি করতে পারবো এখান থেকে। সো বেসিক্যালি আমরা এই জিনিসটাকে একটুখানি ছোট করে পরে জায়গাটা মুছলাম, সেখান থেকে যদি আমি লিখি যে epsilon t can also be written as ut plus rho square by rho ut minus 1 plus rho square ut minus 2 plus এরকম পর চলতেই থাকবে। This is a never ending process, চলতেই থাকবে। এবং মানে বোঝাচ্ছে আজকে যে শকটা ইজ ডিপেন্ডেন্ট আপন টুডেজ শক প্লাস ইয়েস্টারডেজ শক প্লাস ডে বিফোর ইয়েস্টারডেজ শক, এরকম পর ইজ আ ফাংশন হতে থাকছে, তাই না? এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো মডেলকে যদি কনভার্জিং হতে হয়, তাহলে আমরা ডিফারেন্স ইকুয়েশনে পড়েছিলাম কনভার্জিং হতে গেলে কিন্তু আমাদের সেই আলফা মানে ওয়াই টি ইকুয়ালস টু আলফা ওয়াই টি মাইনাস ওয়ান প্লাস সি থাকলে আমরা ধরতাম আলফার ভ্যালুটা ইজ লেস দেন মড আলফা ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান বা লেস দেন ওয়ান। তার মানে হচ্ছে এই রো যেটা আছে, রো এর ভ্যালু কিন্তু মড ভ্যালু কিন্তু লেস দেন ইকুয়াল টু ওয়ান হতে হবে, নাহলে কিন্তু মডেলটা ডাইভার্জ করে যাবে। যাই হোক, এবার হচ্ছে যে এই জিনিসটা যদি চলতেই থাকে দেন এটার উপর রিলেটেড আমাদের কিছু এস্টিমেশনস করতে হবে, যেটা আজকে করব না, কারণ আজকে অনেকটাই লিখেছি এবং বুঝিয়েছি, এবং এরপর থেকে এই জায়গাটা থেকে আমরা এরপরের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস এবং এক্সপেকটেশনস এবং অটো কোরিলেশন রিলেটেড যত কিছু তথ্য আছে আমরা পরের দিন থেকে কিন্তু কন্টিনিউ করব। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা কমপ্লিট হলো সেটা হচ্ছে হেটেরোস্কেডাসিটি কমপ্লিট হয়েছে এবং বেসিক ওয়েলেন্স যেটা আছে সেটা প্রপার্টিজ রিলেটেড ক্লাস কিন্তু হয়ে গেছে। এবার আমাদের এই অটো কোরিলেশনটাকে আমি পরের দিনকে কমপ্লিট করব এবং অটো কোরিলেশনের পসিবল টেস্ট নিয়েও আমরা আলোচনা করব, এবং দেন আমরা চলে যাব মাল্টি কোরিলেটিভ প্রবলেম বা মাল্টি কোরিলেটিভের আগে হয়তো আমি ডামি ভেরিয়েবলস রিলেটেড কিছু করাতে পারি। তো একটু দেখে নিই যে কিরকমভাবে করবো, বাট আপাতত আজকে এই জায়গাতে কনক্লুড করছি। থ্যাংক ইউ।